আল্লাহ, কত বড় কচ্ছপ সাগরে উঠে আসছে। আমরা আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে সমুদ্র উপভোগ করতে করতে ট্রেনে করে গলে আসবে। আর আজকে আমাদের ভিডিওতে থাকবে গলের কোথায় কোথায় আপনার ঘোরা উচিত। আমরা প্রথমে যাব গল ফোর্ট, যেখান থেকে গলের ইতিহাস এবং ঐতিহ্যের শুরু। তারপর আমরা যাব একটা গল জেমস শপে, যেখানে আমরা দেখাবো এখানে কিভাবে আপনাদের বার্গেনিং করে জেমস কিনতে হবে। আমরা ফোকাস করব গল মুসলিম ঐতিহ্য এবং মসজিদের উপর। এরপর আমরা চলে যাব উনাতনা বিচের উত্তর সমুদ্রে সি বাথ নিতে। এরপর আমরা চলে যাব এমন একটা বিচে যেখান থেকে সামুদ্রিক কচ্ছপ দেখা যায়। আর আমাদের জার্নি শেষ করব একটা অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে। আমরা জঙ্গলের মধ্য দিয়ে একটা জঙ্গল বিচ খুঁজে বের করব, যেখানে আবহাওয়া খুব গরমও না, খুব ঠান্ডাও না, খুবই ভাইব্রেন্ট একটা ট্রপিক্যাল ভাইব দেয়। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমাদের হোটেলের ঠিক সামনেই একটা চার্চ ছিল। চার্চটা প্রায় 400 বছর পুরনো, ডাচদের তৈরি। এবং এটা চার্চ না, এটা একটা দুর্গ হিসেবেও কাজ করছিল। তো আমরা ওই চার্চটা দেখতে যাই যে চার্চটা কিরকম। দেখেন, চার্চটার সামনে একটা কামানো আছে। চার্চের ভিতরে অনুষ্ঠান ছিল, আমরা জাস্ট অনুষ্ঠানটা একটু ঘুরে দেখে যাচ্ছি। स्वामीनमस्तेभ्यः श्रीनगरेण आशीर्वादादेवोऽहंसेय obligation to say by Jesus आशीर्वादार्थं এই চার্চের ঠিক বাইরে দেখেন একটা বৌদ্ধ মন্দির। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাই গল ফোর্টের উদ্দেশ্যে। দূর থেকে যেই ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কার পতাকা উঠছে, এটা এই গল ফোর্টের প্রধান দুর্গ। এটার উপরে উঠলে এরকম একটা স্টেডিয়াম দেখা যায়। দেখেন, স্টেডিয়ামের নাম হচ্ছে মাহিন্দা রাজাবাক্সে প্যাভিলিয়ন। এটা কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়াম, এটার নাম কিন্তু এখনো চেঞ্জ হয়নি, ওদের কিন্তু সরকার চেঞ্জ হয়েছে, বাংলাদেশের মতো না। আমরা এখন গল্ফ রোডের 400 বছর পুরনো একটা ম্যাপে আছি। এই ম্যাপটা দিয়ে অ্যাকচুয়ালি ডাচেরা পুরো কলোনিটা ডিজাইন করেছিল। দেখেন কত ডিটেলড ভাবে ওরা ম্যাপটা ক্রিয়েট করছে। এটা ছিল 400 বছর আগের ডাচদের নগরী। কারণ এবার আপনাদেরকে এই পুরো ফোর্টটা ঘুরে দেখে। সমুদ্রর চারদিক ঘিরে এই দুর্গটা তৈরি করা হয়েছে এবং কামানগুলো কিছু দূর পর পর এভাবেই তাক করা আছে, যাতে শত্রুর যদি কোনো জাহাজ দেখা যায় তাহলেই বুম, একদম উড়িয়ে দেওয়া হবে। চিন্তা করেন 16 শতাব্দীতে এটা কিরকম খতরনাক একটা দুর্গ ছিল। ক্লক টাওয়ার থেকে একটু দূরেই হচ্ছে লাইট হাউস। এই হচ্ছে লাইট হাউস, যা দিয়ে 100 বছর ধরে জাহাজদেরকে পথ দেখানো হয়েছে। লাইট হাউসের পাশেই খুব সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম। ভাবলাম যে 2 ডাকাত এই মসজিদের নফল নামাজ আদায় করে নিই। মসজিদের সামনে খুব সুন্দর একটা ফাউন্টেন ছিল, আমি ভাবলাম আপনাদেরকে দেখাই। এবার আমরা মসজিদের ভিতরে ঢুকছি। ঘুরতে ঘুরতে অনেক চেষ্টা পাচ্ছিল, তাই হচ্ছে ডাব কিনলাম। ডাব এখানে পড়েছে 350 রুপি। তারপর আমরা চলে আসলাম গলফোর্ট বিচে। এটা হচ্ছে গলফোর্ট বিচ। এবার আপনাদের এই শহরটার ভিতরে নিয়ে যায়। তো আমরা মনে হচ্ছে যে ইউরোপের রাস্তা ধরে হাঁটতেছি, ঠিক না? পুরো রাস্তার মধ্যে ঐতিহ্যতে ভরা। আমরা পাইলাম গল্ফ রুটে। সো
এই জায়গার হচ্ছে কি একটা ইউনিক কালচার ব্লেন্ড হয়েছে এখানে। এই ফোর্টের এখানে হচ্ছে মাল্টি রিলিজিয়ন কালচার আছে, আবার হচ্ছে যে মাল্টি কলোনিয়াল কালচারও আছে। ফর এক্সাম্পল যদি ধরেন এখানে আপনি দেখবেন, দেখেন এই হচ্ছে একটা মস্ক, mosque, and on the other side church. আবার দেখেন এখানে একটা মাজারও আছে। তো গল কেন এত ডিফারেন্ট, আসুন বোঝার চেষ্টা করি। গল ফোর্ট, এই ফোর্টটা তৈরি হয় 16 শতাব্দীতে পর্তুগিজ দ্বারা। তো পর্তুগিজদের এই ফোর্টটা তৈরি করার মূলত কারণ ছিল ওদের যে স্পাইস ট্রেডটা ছিল সেইটা হচ্ছে কন্ট্রোলে রাখা। কিন্তু ওদের আলটিমেটলি পর্তুগিজরা পরে ডাচদের কাছে ওদের এম্পায়ারটা হারায়, পরে ডাচরা এই ফোর্টটা দখল করে নেয়। এরপর আসে ব্রিটিশরা, এরপরে মুসলিমরা। আর এই জায়গায় এতজনের আগমন হওয়ার কারণে জায়গাটা খুবই ভাইব্রেন্ট। এখানে আপনি চার্চ দেখতে পাবেন, মসজিদ দেখতে পারবেন, মন্দির দেখতে পারবেন, আবার হচ্ছে বুদ্ধ প্যাগোডাও দেখতে পারবেন। আর এখানে যেহেতু হচ্ছে স্পাইস ট্রেডের ব্যাপার আছে, তাই এখানে মুসলিমদের সংখ্যা একটু বেশি, কারণ মুসলিমরা ম্যাক্সিমাম হচ্ছে স্পাইস ট্রেডে যুক্ত ছিল। আর জায়গাটা আপনি যদি ঘুরেন, এটা দেখলে মনে হবে এটা এখনও 16 শতাব্দীতে পড়ে আছে। এইটা ওইভাবেই প্রিজার্ভ করা আছে। বাট 2004 সালে যে সুনামি হয়েছে, সেই সুনামির বিপর্যয় সেটা এখনও হচ্ছে যে এখানে বিভিন্ন জায়গায় ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে, এবং ওইটা ওদেরকে এখনও তাড়া করে বেড়ায়। গলের যদি সৌন্দর্য বলি, গলের প্রাকৃতিক সৌন্দর্য বা গলের সমুদ্রের সৌন্দর্য, সেইটা আপনারা দেখতেই পারতেছেন, হাউ বিউটিফুল ইট ইজ। এবং এখানে ওই যে দূরে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ক্রুজ আছে, এখানে ম্যাক্সিমাম লোকেরা ক্রুজে করে আসে উইকেন্ড স্পেন্ড করতে। অনেকে গলফ ফোর্টেই থেকে যায়। গলফ ফোর্টে হোটেলগুলো বেশ এক্সপেন্সিভ, পার নাইট মনে করেন 20 থেকে 30,000, বাট ইট ইজ ওর্থ ইট। চলুন, গলফ এক্সপেন্সিভের কথা বললে আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে গলের জেমস। হ্যাঁ, গলফ জেমসের জন্য অনেক বিখ্যাত, তাই আমরা একটা জেমসের দোকানে আসি। উনি এখন আমাদেরকে জেমস সম্বন্ধে ধারণা দিচ্ছে। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। Sapphire, right? These are sapphires. This one, sapphire. But dark and light. Yeah, sapphire comes in different shade of color. Different shade of color. So some people like this color, some people like this color. But dark color is costly. Huh? Dark. Dark, if it is a good dark with a nice color, it's expensive. এখানে আসলে অবশ্যই দামাদামি করবেন। আমরা ব্লু সাফার একটা আংটি পছন্দ করেছিলাম, যেটার দাম চেয়েছিল 40,000, পরে আমরা ওটা কিনেছি মাত্র 21,000। Please come to Blue Bears, yeah. We will make a special price, huh? Thank you. Okay. Bye-bye. 30,000 জিনিস 20,000 বানায় ফেললেন। This is the technique of supply chain activities. So I am a supply chain guy, so that I can দেখছেন ভাই, সাপ্লাই চেইন গাই নিয়ে আসবেন, এরপর থেকে তাহলে এরকম দামাদামের জন্য লোক পেয়ে যাবেন, বিদেশ হোক আর হচ্ছে দেশ হোক। এখন আমরা গল থেকে যাচ্ছি গলের সি বাথের জন্য বিখ্যাত উনাওতনা বিচ। দুপুরবেলা চলে আসছি উন্নতন বিচে, তাই সম্পূর্ণটাই প্রায় ফাঁকা। ওরে আল্লাহ, ফাঁকা বিচেই নেমে গেলাম উত্তাল সমুদ্রের মাঝে। আরও তো জুতা খুলতে ভুলে গেছিলাম, সমুদ্র আমার জুতা ভাষায় নিয়ে দেখতে পারে। এরপর আমরা রওনা দিই দালাওয়ালা বিচের উদ্দেশ্যে। ওখানে সি টার্টল দেখা যায় সি বিচে। এখন আমি আছি একটা অশান্ত সাগরে, দালাওয়ালা বিচ, বা এটাকে টার্টল বিচ বলে, কারণ এখান থেকে টার্টল দেখা যায়। আমি অলরেডি 3 থেকে 4টা টার্টল দেখছি। এখানে একটা টার্টল পাইছে 10-20 জন এসে ভিড়া ধরছে। খুবই অমানবিক।
এখানে এরকম প্রচুর টার্টল আছে, এটা হচ্ছে চলে আসে কারণ এদেরকে মানুষ খাবার দেয়। এটা হচ্ছে মানে আমি প্রথমে অনৈক কিছু, বাট ওরকম না, ওরা খাবার খাওয়ার জন্য ন্যাচারালি এখন এখানে চলে আসে, হ্যাবিটেট নষ্ট হয়ে গেল আর কি। সো ওরা এই জন্য আসে, বাট হচ্ছে এটা ন্যাচারাল না। আমরা একটা ন্যাচারালি আমরা হচ্ছে টার্টল দেখতে যাচ্ছি, সেই জন্য আমরা একটা ন্যাচারাল একটা জায়গায় যাবো যেখানে টার্টল দেখা যাবে এবং কেউ থাকবে না, এত ভিড় থাকবে না, যে প্রচন্ড ভিড় দেখেন অনেক মানুষ। জাস্ট ঢেউয়ের মাত্রাটা আপনাদের একটু বুঝায়, আমি তো দাঁড়াইলাম, ঢেউটা দেখেন। আমি ভিড় ছেড়ে এমন জায়গায় আসি যেখান থেকে টার্টেলও দেখা যাচ্ছে এবং তেমন কোনো লোকজনও নেই। একটু দূরে লোকজন দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এখানে চলে আসছি, অনেকক্ষণ পথ হাঁটতে হয়েছে। এটা কত ন্যাচারাল দেখেন, আমরা একটা পাখি কিভাবে মাছ শিকার করছে সেটা দেখতেছি। ও বারবার ঘুরে এইভাবে ঠাস করে নিচে নামতেছে, একটা মাছ ধরে নিয়ে আসতেছে। আবার দেখেন আমরা জঙ্গল বিচে যাচ্ছি, একটা সিক্রেট একটা বিচ বলে এবং অনেক সুন্দর, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, তারপর একটা সুন্দর একটা বিচ পাওয়া যায়। এবং এটা যাচ্ছে আমরা টুকটুকে আমরা জঙ্গল পর্যন্ত যাবো, যেন আমরা জঙ্গলটাতে ট্রেকিং করে আমাদের সেই বিচে যেতে হবে। আমরা টুকটুক থেকে নেমে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে রুম্মাসালা। তো এই জায়গাটা একটা প্রোটেক্টেড এরিয়া, এখানে এন্ট্রি নেওয়ার জন্য আপনার অফকোর্স পারমিশন নিতে হবে। মধ্যে পুরো চলে আসছি, চারদিকে দেখতেই পাচ্ছেন। তো জঙ্গল ভিতরে যাইতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেই হবে। এটাই অ্যাডভেঞ্চার, এটাই ফান, এটাই অ্যাডভেঞ্চার। হাঁপাই গেছি, চলুন সামনে যাওয়া যাক। আমি এখন পাহাড় হয়ে গেছি নামছি আমাদের সেই সিক্রেট জঙ্গল ভিতরে যাওয়ার জন্য। সো লেটস সি সেটা কেমন হয়। নামাটা খুবই কষ্টের। আমি অনেক কাছাকাছি চলে আসছি জঙ্গল ভিতরে। হ্যাঁ, আমরা এখন সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্র। আর আসেন, ওই যে দেখেন দূরে জঙ্গল বিচ। ওয়েলকাম টু জঙ্গল বিচ। আমরা গলের জঙ্গল বিচে চলে আসছি। আমাদের প্রায় হচ্ছে যে 20 মিনিট ট্রেকিং করা লাগছে, খুব বেশি না, বাট পাহাড়ি রাস্তা তো 20 মিনিটও অনেক লাগে অনেক সময়। 20 মিনিট ট্রেকিং করে আমরা চলে আসছি গল জঙ্গল বিচ। আমি এখন আছি জঙ্গল বিচে, সিক্রেট জঙ্গল বিচ। আর সিক্রেট নাই, এখন এটা অনেক এটা এখন অনেকখানি ওপেনই হয়ে গেছে। আমার চারদিকে দেখেন প্রচুর লোক আছে এখন, প্রচুর বলতে বাংলাদেশের মতো না, বাট শ্রীলঙ্কার তুলনায় এখানে অনেক লোক আছে। আর দেখেন যে পাশে পলার ভাইও চলে আসছে। তো এই পলার ভাইয়ের মতো লোকেরা এখানে এসেই হচ্ছে মেনলি ঝামেলাটা লাগাইছে। কি করছে ভাই? হ্যাঁ, আপনারা দেখে যে সিক্রেট রাখেন নাই, এটা এখন হচ্ছে ওপেন হয়ে গেছে। এত লোক, আগে এত লোক ছিল না। আর এটা কিছুটা বাণিজ্যকরণ হয়ে গেছে। দেখেন হচ্ছে কিছু বোট আছে, এই বোট গুলো আসলে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে স্নোরকেলিং এবং হচ্ছে যে স্কুবা ডাইভিং করে। এখন এই কারণে এটা অনেক ফেভারিট একটা জনপ্রিয় স্পট হয়ে গেছে। জঙ্গল বিচের পরে এখন আমি আমার একটা ফেভারিট স্পটে যাব, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। এটা কিছুটা বালির ফিলিং দেয়। সেটা হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে এখন আমরা পাহাড়ে উঠতেছি, সেখান থেকে পাহাড়ের চূড়া থেকে আমরা পুরো সমুদ্রটা দেখতে পাবো। আমরা একটা ক্লিফে আছি, জাস্ট লুক এট দ্য ভিউ।
তো ঘোরাফেরা শেষে এবার ফিরলাম আমরা এসি বাসে করে, কারণ এসি বাসে করে আসতে খুব কম সময় লাগে কলম্বোতে। মাত্র আমরা 1 ঘন্টায় হাইওয়ের পথ ধরে চলে আসলাম কলম্বো। এখানে আমাদের খরচ পড়েছিল 870 রুপি। তো আমরা কলম্বো বাস স্ট্যান্ড চলে এসেছি। এখানে বাস স্ট্যান্ডটা কিছুটা হচ্ছে এয়ারপোর্টের মতো, দেখেন এয়ারপোর্টের মতো বিভিন্ন জায়গায় সিগন্যাল দেওয়া আছে। এখানে এসে বাসগুলো থামবে এবং সবাই এয়ারপোর্টে যেরকম হচ্ছে আমরা ঢুকি, এখানে হচ্ছে সেভাবে ঢুকে যাবে। খুব সুন্দর সিস্টেম, আমার ভালো লাগছে। আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কোনো সাজেশন লাগলে সেটাও জানাবেন।